সমস্ত ঘটনা খুলে বলতে বলতে নানু কান্নায় ভেঙে পড়লেন। ঠোঁট চেপে নিজের ক্রোধ কান্না আটকাতে আটকাতে একসময় ব্যর্থ মুস্কান দু হাতে মুখ চেপে ফুপিয়ে কেঁদে উঠল। নানু তাকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরলো। এক সন্তান হারা মা হারা সন্তান একে অপরকে জাপড়ে ধরে হাউমাউ করে কাঁদলো অনেকক্ষণ। উঠানে দাঁড়ানো ইমন সে কান্নার শব্দ শুনে দু হাত মোট করে চোখ বন্ধ করে রইল। বুকের ভেতর কাঁপছে তার। এদিকে দাদুভাই লজ্জিত ভঙ্গিতে মাথা নত করে রয়েছেন। মহিউদ্দিন অপরাধীর ন্যায় নতমস্তকে বসে নানুর আদর পেয়ে সান্ত্বনা শুনে কান্না থামলো মুস্কানের, কিন্তু হাত পা ঠোঁট কাঁপতে লাগলো তার। নানু তার কপালে আদরের স্পর্শ দিয়ে বলল, সেদিন যদি তোমার মামায় একখান কর্ম কর্তব্য, তাহলে তোমারে আমি দিতাম না। মুস্কানের গলা কেঁপে উঠল। আকস্মিক তার নজর পড়ল সম্মুখে বসে থাকা মহিউদ্দিনের দিকে। কত শত তিক্ত স্মৃতি মনে পড়ল তার। ছোট থেকে মানুষটাও কম কষ্ট দেয়নি তাকে। তার আচরণে তখন কষ্ট না পেলেও এখন কষ্ট হচ্ছে। সে না হয় জানতো না সে তার মেয়ে, কিন্তু এই মানুষটি তো জানতো মুস্কান তারই সন্তান। সে মুস্কানের জন্মদাতা। নিজের আবেগ ক্রোধ কোনোটাই সামলাতে পারলো না মুস্কান, আর না সহ্য করতে পারলো কাপুরুষ জন্মদাতাকে। বুকের ভেতরটা ঘৃণায় বিষিয়ে উঠলো তার। সে কোথায় আছে সেসব পরোয়া করলো না। চট করে ছুটে এক চোটে বাইরে বেরিয়ে গেল। সে দ্বারের বাইরে পা দিতে চমকিত হয়ে ঘুরে তাকালো ইমন। থমকানো দৃষ্টিতে তাকালো বিধ্বস্ত তরুণীর পানে। মুস্কান দিক বিদিক শূন্য হয়ে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। দোহাতে শক্ত করে খামচে ধরলো ইমনের বলিষ্ঠ পিঠ। বুকে মুখ গুজে ভেঙে পড়লো এক নিষ্ঠুর কান্নায়। সে কান্নায় ইমনকে বুঝিয়ে দিল, এই পৃথিবীর মানুষগুলো নিষ্ঠুর, সেই নিষ্ঠুরতার এই প্রতিচ্ছবি সে নিজে। মাথার উপর মস্ত বড় চাঁদ, উঠোন জোরে মৃদু জ্যোৎস্নার বৈদ্যুতিক আলো। একপাশে নারিকেল গাছ, গাছের নিচে বলিষ্ঠ এক যুবক, আর বুক জোরে এক চির দুঃখিনী কেঁদে ভাসাচ্ছে বুক। মনের সঙ্গে বোঝাপড়া শেষে তরুণীর কানে ফিসফিস করে ইমন বলল, যত পারো কাঁদো, চোখের জলে দুঃখগুলো ভাসিয়ে দাও। মুস্কান, দুঃখ বেঁচে সবাই সুখ নিতে পারে না। আমি তোমার দুঃখ কিনে সুখ দিতে চাই। তুমি কি দুঃখ বেঁচে সুখ কিনতে প্রস্তুত? আচমকা কান্না থেমে গেল মুস্কানের। দোহাতে শক্ত করে জড়িয়ে ধরে মুখ তুলে তাকালো একবার, কাতর কণ্ঠে বলল, দুঃখ কিনে কি করবেন আপনি? অঢেল সুখ বানাবো। ক্রন্দনরত মুখশ্রীতে প্রগাঢ় চোখে তাকিয়ে কথাটা বলল ইমন। মুস্কান ফেরত বুকে মাথা রাখলো। নানুর কথা মতো মস্তিষ্কে ঘুরের মতো করে ঘুরপাক খেতে লাগলো। আবারও ফুপিয়ে উঠল। ইমনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বিড়বিড় করে বলল, শাস্তিগুলো তোলা রইল, আপাতত তোমার সামনে নেই। মধ্যরাত, কপালে হাত থেকে ঊর্ধ্বমুখী হয়ে শুয়ে আছে ইমন। চোখ জোড়া বন্ধ, মাঝে মাঝে দু চোখের পাতা কেঁপে উঠছে, নিঃশ্বাস হচ্ছে ঘন। অতিরিক্ত দুশ্চিন্তায় কিঞ্চিত অস্থির লাগছে। মাথার উপর ফ্যান ঘুরছে ঠিকই, কিন্তু সেই ফ্যানের বাতাস গায়ে লাগছে না। মুস্কানের মামাতো ভাইয়ের রুমে শোবার ব্যবস্থা করা হয়েছে তার। নাম রক্তিমা, অল্প বয়স, অথচ নাক ডাকছে বয়স্ক ভুরিওয়ালাদের মতো। দীর্ঘশ্বাস ফেললো ইমন, কপাল থেকে হাত সরিয়ে নিল। ডান কাত হয়ে তাকালো হালকা গোলাপি রঙের দেয়ালে, যে দেয়ালের ওপরে নানুর সাথে মুস্কান শুয়ে আছে। তার মতোই ওই নারীদ্বয়ের চোখেও আজ ঘুম নেই। নানুর টুকটাক করে গল্প করছে। মনোযোগী শ্রোতা হয়ে সে গল্প শুনছে মুস্কান। তার মেয়ের গল্প, মুস্কানের মায়ের গল্প। ইমনের ধারণা এই গল্প সারা রাত চলবে। একটু পর পর দীর্ঘশ্বাস ফেলবে মুস্কান। কখনো ঠোঁট কামড়ে কান্না আটকাবে, ভার হয়ে উঠবে বুক, হাহাকার করবে মন। যে সত্যিটা আড়ালে ছিল হুট করে তার সামনে এসে অভিমান করবে। কিছুক্ষণ পর আবার হাফ নিঃশ্বাসের মনকে সান্ত্বনাও দেবে। আজকের পর আর সে পরিচয়হীনতায় ভুগবে না। কাল থেকে ওই বাড়িতে আর মাথা নিচু করে থাকতে হবে না। বাবা হিসেবে মহিউদ্দিনকে হয়তো কোনোদিন মন থেকে সম্মান দিতে পারবে না। তার পরিচয় বয়ে বেড়াতেও ঘৃণায় মন বিষিয়ে উঠবে। তবুও দিন শেষে পৃথিবীর বুকে একটু নির্ভর হয়ে থাকবে। অন্তত নিজের জন্ম রহস্য নিয়ে অস্বস্তিতে ভুগবে না। সবার চোখে চোখ রেখে বলতে পারবে তার জন্মটাও আর পাঁচটা স্বাভাবিক শিশুর মতো হয়েছে। সে চৌধুরী বাড়ির বংশধর। সে কারো পাপের ফল না। তার বাবা পাপী, অন্যায়কারী হলেও তার জন্মে কোনো পাপের স্পর্শ নেই। ফোঁস করে নিঃশ্বাস ফেললো ইমন। ওপাশ থেকে এবার নানুর কান্নার শব্দ শোনা যাচ্ছে। মেয়ের গল্প করতে করতে আবার আবেগী হয়ে পড়েছে বৃদ্ধা। মুস্কানও নিশ্চয় নীরব কান্নায় ভেঙে পড়েছে। যে মাকে সে দু চোখে দেখেনি, করতে পারেনি একটি বার স্পর্শ, যার বুকে মাথা রাখার সৌভাগ্য হয়নি, যা স্নেহময় পরশ কপালে অনুভব করেনি। এই পৃথিবীটা যাকে এক টুকরো সুখ ভোগ করতে দেয়নি, তার জীবনে শুনে অশ্রুপাত হওয়াটাই স্বাভাবিক। বুক চিরে ঘন ঘন রুদ্ধশ্বাস বেরোলো ইমনের। ফজরের পর ইমন উঠে পড়লো। দাদু ভাই আর মেজো কাকা ফিরে যাওয়ার জন্য তৈরি। মুস্কানকে তার নানু এত তাড়াতাড়ি ছাড়তে নারাজ, তাই ইমন সহ মুস্কানকে আরো একদিন দেখে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। মুস্কানের জীবন সঙ্গী হিসাবে ইমানকে খুব পছন্দ হয়েছে নানু। তার বৃত্তান্ত শুনে অপছন্দ করার হেতু নেই। বিস্ময়কর ব্যাপার হলো ইমন মহিউদ্দিনের আপন ভাতিজা, এ কথা বিশ্বাসই হচ্ছিল না। কিন্তু মোতালেব চৌধুরী সহ তার বাকি ছেলেদের ব্যক্তিত্বের সাথে মহিউদ্দিন একেবারেই বেমানান। সেই হিসাবে আবার সহজেই ইমনকে গ্রহণ করতে পারলেন। তাই নাতনি আর হবুর নাত জামাইকে আরো একদিন ডেকে দিলেন নিজের কাছে। দাদু ভাই আর মেজো কাকাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার সময় ইমন বলল, ভালোই হলো তোমরা আগে বাড়ি ফিরেছ। আশা করি যে সত্যিটা মুস্কান জানতে পারলো, তাই এবার সবাই জানতে পারবে মুস্কান সসম্মানে নিজের পূর্ণ অধিকার নিয়ে চৌধুরী বাড়ি ফিরবে। তার কথাগুলো শুনে দাদুভাই মাথা নাড়ালেন। মেজো কাকার নত মাথায় রুদ্ধশ্বাস ছাড়ল।
আজকের পর তার জীবনের গতি বদলে যাবে। পারভিন তার সাথে যাই ঘটাক সে মেনে নিতে পারবে, কিন্তু দুই ছেলের সামনে কি করে দাঁড়াবে? বড় ছেলের বউ আর শ্বশুর ঘরের লোককে মুখ দেখাবে কি করে? আর কলেজের টুকরা ইয়াশফা মেজো কাকার মুখভঙ্গি দেখে ইমন বাঁকা হাসলো আর বলল, এ পর্যন্ত বলে দৃষ্টি নিক্ষেপ করলো দাদু ভাইয়ের বিষণ্ণ মুখপানে। ঈষৎ হেসে বলল, মেজু কাকা, এবার অন্তত শুধু বড় ভাই আর ইয়াসপার কথা চিন্তা করে তোমার অন্য সন্তানের থেকে মুখ ফিরিয়ে রেখো না প্লিজ। শেষ বেলায় তোমাকে যেন আমি একটু সম্মান করতে পারি। মুস্কান যেন শেষ বেলায় বলতে পারে তার জন্মদাতা পুরোপুরি অমানুষ নয়। আর এই বুড়োটা যেন শেষ নিঃশ্বাস ছাড়বার আগে তার অমানুষ মেজু ছেলেকে মানুষ রূপে দেখতে পারে। সাবধানে যেও। মেজো কাকার থমথমে মুখাভাব আর দেখতে চাইল না ইমন। লাগিয়ে দিল গাড়ির দরজা। দাদু ভাই ডোর লক করে কাজ নামিয়ে বলল, গিন্নির খেয়াল রেখো, সাবধানে এসো। মৃদু হাসি উপহার দিয়ে হালকাভাবে মাথা নাড়ালো ইমন। কিঞ্চিত দূরে বিমূঢ় দৃষ্টিতে মুস্কান তার নানুকে নিয়ে দাঁড়িয়ে। ইমন ওদের দিকে ফিরেও ঈষৎ হাসলো। মায়ের কবরের সামনে রোদুর্দমান মুস্কান, তার ডান পাশে ইমন, বাম পাশে নানু, নানুর পাশে মামাতো ভাই বোন আর মামি দাঁড়িয়ে। মামা পেছনে অপেক্ষায় ভাগ্নিকে বিদায় দিতে মানসিক প্রস্তুতি নিচ্ছেন। একসময় নীরব কান্না ভেঙে ফুপিয়ে উঠল মুস্কান। মুহূর্তের সকল জড়তাকে তোয়াক্কা না করে মুস্কানের একটি হাত শক্ত করে চেপে ধরলো ইমন আর বলল, আমাদের ফিরতে হবে। কান্নার বেগ বাড়লো মেয়েটার। ইমন সান্ত্বনার সুরে বলল, আমরা আবার আসবো। আমরা শব্দটি শুনে চট করে ঘাড় ফেরালো মুস্কান। ইমনের দৃঢ় চোয়াল, বিমর্ষ দৃষ্টি আর প্রবল আত্মবিশ্বাসী কণ্ঠে নির্ভরতা খুঁজে পেল। দুদিকে মাথা নাড়িয়ে চোখ ইশারা করে কাঁদতে বারণ করলো ইমন। এতে আরো বিগলিত হলো মেয়েটা। ছোট্ট বাচ্চাদের মতো ঠোঁট কাঁপিয়ে কাঁদলো আবারও। ইমন তৎক্ষণাৎ তার কম্পিত নরম হাতের আঙুলের ফাঁকে নিজের সবল হাতের আঙুল গুজে শক্ত করে ধরে রইল, যেন এক মুহূর্তের জন্য কোনো কিছুর বিনিময়ে এই হাত সে ছাড়বে না। মুস্কানের ওই হাত থেকে সার পাবার স্পৃহা দেখা গেল না। ওভাবেই দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল দুজন। বিদায় নিল নয়নতারার থেকে। চৌধুরী বাড়িতে এতগুলো বছর মুস্কানের পরিচয় স্রেফ গৃহ পরিচারিকা ছিল। এই তিক্ত সত্যিটুকু মুস্কানের নানু মামার থেকে গোপন রাখা হলো। মুস্কান এই বিষয়ে তাদের কিছু বলেনি। বিদায় বেলায় মামা বারবার বলেছেন সে মাঝে মধ্যে তাকে দেখতে যাবে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গেও তারা পরিচিত, সবসময় তাদের যোগাযোগ থাকবে। তার ছোট খালামণি তাকে খুব ভালোবাসে। পরিস্থিতির চাপে হয়তো সেদিন দায়িত্ব নিতে পারেনি, সেজন্য যেন তাকে ভুল না বোঝা হয়। মামার কথায় আপ্লুত হয় মুস্কান। এতদিন মনে হতো এই পুরো পৃথিবীতে সে একা, আজ মনে হচ্ছে তার সব আছে, সব শুধু মা বাবা ছাড়া। একজন পুরোপুরি নেই, আরেকজন থেকেও নেই। হ্যাঁ, মহিউদ্দিন তার জীবনে নেই। যদি কোনোদিন আসার চেষ্টাও করে তবুও মেনে নিতে পারবে না, কারণ সে তার জীবনের 21টা বছর ভুলতে পারবে না। যদি কখনো সম্ভব হয় 21টা বছর ভুলে যাবার, তাহলে গ্রহণ করবে তাকে বাবা হিসাবে, নতুবা সম্ভব নয়, কোনোভাবেই নয়। চৌধুরী বাড়িতে থমথমে অবস্থা। গতকাল পারভিন বাপের বাড়ি চলে গেছে। নিজের জীবনের এত বড় সর্বনাশ মেনে নিতে পারছে না সে, যাকে কিনা কাজের মেয়ে বলে এতগুলো বছর দূর দূর করেছে। অবহেলা, অবজ্ঞা, অপমানের কমতি রাখেনি। শেষ পর্যন্ত নিজের ভাইয়ের সঙ্গেও বিয়ের বন্দোবস্ত করেছিল সেই মেয়ে কিনা তারই স্বামীর অংশ। এবার সে বুঝতে পারছে মুস্কানকে যখন সে জারজ বলে গালাগাল করত, মহিউদ্দিন ঠিক সে সময় কেন প্রতিবাদ করে ফেলতো। তার ভাইয়ের সঙ্গে বিয়ের বিষয়টা যখন জেনে গেল, তখন কত কথা কাটাকাটি হলো তাদের মধ্যে। শেষ পর্যন্ত গায়ে হাত তুলতে এসেছিল। তলে তলে এত কেচ্ছা। কাঁদতে কাঁদতে চৌধুরী বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গেছে পারভিন। ইয়াশফা বাবার এই দ্বিতীয় রূপ মেনে নিতে পারেনি। গোপনে দ্বিতীয় বিয়ে, এরপর সন্তান। মুস্কানি কিনা দ্বিতীয় পক্ষের সন্তান, বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল ওর। মা এক কাপড়ে বেরিয়ে গেল। সে যেতে চাইলে বলল, তুই কেন যাবি? তুই ওর প্রথম পক্ষের সন্তান, তুই চলে গেলে তো তোর অধিকার ওই মেয়ে কেড়ে নেবে। এই সুযোগ কোনোভাবে আমি দিব না ওকে। কারো অধিকার কেউ কেড়ে নিতে পারে না, শিক্ষিত ইয়াশফা জানে। তবে মায়ের কথায় থেকে গেল সে। নিজের ঘরে দৌড় লাগিয়ে পড়ে রইল ঘন্টার পর ঘন্টা। বাবা কয়েকবার ডেকে গেছে, সে দরজা খোলেনি। সারা জীবন বুক ফুলিয়ে সে বলে এসেছে, আমার বাবা শ্রেষ্ঠ বাবা, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাবা আমার। তার এই অহমিকা এভাবে মুখ থুবড়ে পড়বে ভাবতেও পারেনি। নিজের মাকে সে পছন্দ করতো না, বেশি কথা বলে, অকারণে ঝগড়া বাঁধায়, বাবাকে যত্ন করে না, ভালোবাসে না, এসব ভেবে আজ বুঝতে পারছে তার মা ঠিক। মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় প্রখর থাকে, নিজের স্বামীকে নিয়ে এই অনুভূতি আরো বেশি দৃঢ় হয়। পারভিন হয়তো সত্যিটা জানতো না, তবে মনের খুঁতখুঁতানি থেকে অনেক সময় অনেকভাবে সন্দেহ করতো। ছোট থেকে এসব নিয়ে বাবা মায়ের ঝামেলা দেখেছে সে। আজ সে বুঝতে পারলো পুরুষ মানুষ কতটা বেইমান হতে পারে, কিভাবে স্ত্রী সন্তানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে। বাড়ির তপ্ত পরিবেশে মুস্কানের উপস্থিতিতে আরো তপ্ত হয়ে উঠল। ইয়াশফার ঘরের দরজা বন্ধ। আনিস মুস্কানকে দেখে বাড়ি থেকে হনহনিয়ে বেরিয়ে গেছে। আজ রাতে নিশ্চিত বোতলে বোতলে মদ গেলে বাড়ি ফিরবে সে। মহিউদ্দিন নিচের ঘরে স্তব্ধ মুখে বসে। ইমন বিশ্রাম নিতে নিজের ঘরে চলে গেল। ছোট কাকার মেয়ে ইমা ড্যাব ড্যাব করে মুস্কানের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুমি আমাদের বাড়ির মেয়ে? ঠিক সেই সময় ড্রয়িং রুমে উপস্থিত হলো ইভান। অন্যদিকে তার চোখে মুখে অশ্লীলতা উপসে পড়লো। আজ তার চোখের ভাষা অচেনা। তবু মুস্কান তার উপস্থিতি সহ্য করতে পারলো না। নিঃশব্দে ডাইনিং রুমে গিয়ে এক গ্লাস পানি খেলো। এরপর নিজের ঘরের দিকে পা বাড়ালো।
ইভান থম মেরে সোফায় বসে গতকাল থেকে মাথায় ঢুকেছে পাহাড় সম চিন্তা। মুস্কান এ বাড়ির মেয়ে, মেজো কাকার মেয়ে। এতদিন স্বীকৃতি ছিল না, আজ মেজো কাকা নিজ মুখে স্বীকার করেছে তাছাড়া তাদের বাড়ির মেয়ে মুস্কান। নিজের সমস্ত পরিকল্পনা জলাঞ্জলি দিতে বাধ্য হলো সে, কিন্তু মনের কোণে ছোট্ট একটা দানা বেজে রইল। সে দানা সারা রাত ঘুমাতে দিল না তাকে। শেষ রাতে হঠাৎ সে অনুভব করলো সবকিছু ছাপিয়ে মুস্কানের প্রতি তীব্র অনুভূতি আছে তার। থাকারই কথা, মেয়েটা যে সবার থেকে আলাদা, যে অনুভূতিতে সামান্য পরিচারিকার জন্য তারা চারিত্রিক সমস্যার জন্য অশ্লীলতায় রূপ নিয়েছিল। কিন্তু আজ পরিস্থিতি আলাদা, সে যতই আলাদা হোক অনুভূতি তো আর বদলাবে না। আর অনুভূতি যদি না বদলায়, সে যা সন্দেহ করছে তাই যদি ঠিক হয়, মুস্কানের প্রতি যদি তার কঠিন অনুভূতি জন্মায়, তাহলে কি হবে? ইমনকে টেক্কা দেবে কি করে? ইমন কি সরে দাঁড়াবে? সে কি মেজো কাকার থেকে চেয়ে নেবে মুস্কানকে? তাছাড়া মুস্কান নিজেই ইমনকে বিয়ে করতে চায় না, এই তো সুযোগ। তরক করে উঠে দাঁড়ালো ইভান। কয়েকটা দিন যাক, বাড়ির পরিবেশ শান্ত হোক, তারপর মেজো কাকার সাথে কথা বলবে সে। ছোট বোন ইমা উপরে যাচ্ছিল, ইভান ডাকলো তাকে। ইমা এগিয়ে এসে বলল, মুস্কান, আবুকে গিয়ে বল নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে। ভ্রকুসকে ইমা বলল, কেন, তাকে কি বাড়ি থেকে তাড়িয়ে দেবে? শোনো দাদা ভাই, এখন সে এই বাড়ির মেয়ে। তুমি এবার এক্সট্রা ঝামেলা পাকিয়ে দাদু ভাইয়ের চক্ষু সুয়াল হয়ে না। এমনিতেও দাদু ভাই তোমার পছন্দ করে না। আচমকা হেসে ফেললো ইভান। হাসতে হাসতে মাথার চুলগুলো আঙুল দ্বারা পেছনে ব্রাশ করে নিল আর বলল, আরে গাধি, তাড়িয়ে দেবো কেন? আমাদের বাড়ির মেয়ে ওই মেয়েদের জন্য বরাদ্দ করা ঘরে থাকবে। তাকে নিচতলা থেকে উপরতলায় আমার পাশের ঘরটায় ট্রান্সফার হতে হবে না। বোনকে কথাগুলো বলে এই কাজের মহিলাকে আদেশ করলো উপরের ফাঁকা ঘরটা ঝাড়পোছ করে পরিষ্কার করে রাখতে। উপর থেকে ইভানের কার্যকলাপ দেখে মন স্তম্ভিত হয়ে গেল। বিশ্রাম করতে গিয়ে পানি পিপাসা নিচে নামতে উদ্যত হয়েছিল। ইভান আর ইমার কথা শুনতে পেয়ে আর নিচে নামেনি সে। তরিত নিজের রুমে গিয়ে কল করলো মুস্কানকে। মুস্কান রিসিভ করতে গমগমে স্বরে আদেশ করলো, তোমাকে উপরে স্থানান্তরের পরিকল্পনা চলছে, কিন্তু আমি চাই না তুমি উপরে এসো। বিকজ প্ল্যানটা ইভানের, যেখানে আছো সেখানেই থাকবে। উপরে যদি আসতেই হয়, এক আমার বউ হয়ে আসবে, নয়তো না। যদি বাড়ির মেয়ে হিসেবে দরদ সবার উতলে পড়ে, প্রয়োজনে নতুন করে রুম বানাবে নিচে, তবু আমার বউ না হয়ে উপরে আসবে না। কিপ ইন মাইন্ড। উত্তেজনার বসে একদমই কথাগুলো বললো ইমন। মুস্কান গভীর এক নিঃশ্বাস ছেড়ে জবাব দিল, শুধু ছোট্ট একটি হুমতে মন ভরল না ইমনের। আকস্মিক জিদ্দি কণ্ঠে বলল, ঠিক 1 ঘন্টা পর এক মগ কফি নিয়ে আমার রুমে আসবে। কিয়ৎক্ষণ নীরবতা। মুস্কানের থেকে সম্মতিসূচক বাণী এলো না। ইমনের কণ্ঠ দৃঢ় হলো, বলল, কফি আসবে কি না? কয়েক পল চুপ থেকে উত্তর দিল মুস্কান। আসবে। আটকিয়ে রাখা নিঃশ্বাসটা ছাড়লো ইমন। অদর কোণে ঈষৎ হাসি ফুটিয়ে কল কেটে দিল। এরপর ফোনের এক কোণা বা ভ্রুতে ঘষতে ঘষতে ভাবতে লাগলো ইভানের মতলব সম্পর্কে। জীবনের সব জটিলতাগুলো হাওয়াই মিঠাইয়ের মতো মিলিয়ে যেতে পারে না, উড়ে যেতে পারে না শিমুল তুলোর মতো। শেষ বিকেল, ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে মুস্কান। বৃষ্টির পর মুহূর্তে প্রকৃতি বিলাস করতে ভালোবাসে সে। দুপুর থেকে ঝুম বৃষ্টি ছিল। যতক্ষণ বৃষ্টি পড়ছিল ঠিক ততক্ষণ সময় বসেছিল রুমে, জানালার পাশে। আকাশ চিরে বৃষ্টি ফোঁটাদের মৃত্তিকা ভেজানো দৃশ্য দেখেছে মন ভরে। বৃষ্টি থামতে ছুটে চলে এসেছে ছাদে। ঝকঝকে পরিষ্কার আকাশ দেখতে বিষণ্ণ হৃদয় থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। হিসেব নিকেশ করলো জীবনের জটিলতা। সবকিছু হঠাৎই কেমন বদলে গেল। চেনা ঘরটা হলো আরো চেনা, চেনা মানুষগুলো হয়ে উঠলো আপন থেকেও বড় বেশি আপন। তার নিঃসঙ্গ পৃথিবীটা সঙ্গের অভাব নেই। গতকাল সন্ধ্যায় ইমনের বাবা, তার বড় চাচা মোজাম্মেল চৌধুরী এসেছেন, স্ত্রী কন্যা সহ। বাড়ির গৃহ পরিচারিকাকে ছেলের বউ করতে ঘরে আপত্তি থাকলো। ছোট ভাইয়ের মেয়েকে ছেলের বউ করতে আপত্তি নেই বড় চাচার। যেখানে তার একমাত্র পুত্র ভালোবাসে মুস্কানকে, সেখানে আর আপত্তি করে লাভ নেই। জানিয়ে আপত্তি ছিল, তা মিটে গেছে এখন। ইমন চৌধুরী বাড়ির বউ হয়, এ নিয়ে বাড়ির কারোরই আর কোনো আপত্তি নেই। এবারে মেয়ে হিসাবে তাকে মেনে নিতে পারছে না শুধু ইয়াশফা আর মেজো কাকি। ভাই দুজন এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি। মেজো কাকি এখনো বাপের বাড়ি থেকে আসেনি। ইয়াশফা সেই যে ঘরমুখ হয়েছে, প্রয়োজন ব্যতীত না বের হচ্ছে আর না কথা বলছে কারোর সাথে। মুস্কানের মুখ দর্শনও করেনি সে, অথচ এতকাল অনন্যদের চেয়ে ইয়াশফাই তাকে বেশি ভালোবাসত। আকস্মিক ধাক্কাটা সামলাতে সময় লাগবে জানে মুস্কান, তাই কারো প্রতিক্রিয়াতেই তার খারাপ লাগছে না। এই যে সবাই তাকে বাড়ির মেয়ে বলে এত খাতির যত্ন শুরু করেছে, এই ব্যাপারটা নিয়েও মনে মনে অস্বস্তিতে ভুগছে। ইভান, ছোট চাচি, দাদুভাই সবাই তাকে নিচতলা থেকে উপরতলার ঘরে উঠতে বলেছিল, সে রাজি হয়নি। ইমন নিষেধ করেছিল, কারণটা আসলে এমন নয়। এত বছর যে ঘরে থেকেছে সে ঘরকে অসম্মান করতে পারেনি, ত্যাগ করতে পারেনি বহু বছরের মায়া। সে সাথে সবাইকে বুঝিয়ে দিয়েছে বিলাসবহুল রুমের প্রতি তার কোনো লোভ নেই। সে আগে থেকে যেমন সাধারণ জীবনযাপন করেছে এখনো ঠিক তাই করবে। গতকাল রাতে বাড়ির 3 ছেলে আর দাদুভাই বৈঠক করেছেন, সেখানে ইমনও উপস্থিত ছিল। মুস্কানের সাথে তার বিয়ের ব্যাপারে কথাবার্তা এগিয়েছে। এখন পর্যন্ত মুস্কানের সাথে এ বিষয় নিয়ে কেউ কথা বলেনি, কিন্তু মুস্কান অপেক্ষা করছে কেউ তার সঙ্গে কথা বলুক, অন্তত দাদুভাই। এতে নিজের সিদ্ধান্ত জানাতে সুবিধা হবে। সবার মতো ইমনও হয়তো ভাবছে মুস্কান এবার তাকে স্বচ্ছন্দে বিয়ে করতে রাজি হবে। তার ভাবনাটা ভুল, মুস্কান রাজি হবে না। ইমনের ভুলটা সে ভাঙাতে চায়, জানাতে চায়।
বোঝাতে চায় বিয়েতে রাজি হওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। সে এ বাড়ির মেয়ে, এই সত্যিটা প্রকাশের সঙ্গে তার বিয়ে ঠিক হওয়ার কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বড় কথা, চৌধুরী বাড়ির মেয়ের পরিচয় কারোর যোগ্যতা হতে পারে না। এই সত্যিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে সবাইকে। রুদ্ধশ্বাস ফেলল মুস্কান। পশ্চিম আকাশে মিলিয়ে যাওয়া সূর্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমি খুব দুঃখিত ছোট সাহেব। মুস্কান আপু তোমাকে ডাকছে। ইমার কথায় রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এলো মুস্কান। দেখতে পেল দাদু ভাই ইমন আর বড় চাচা বসে আছেন। সে উপস্থিত হতেই দাদু ভাই পাশে বসতে বলল। মুস্কান নিঃশব্দে বসলে মোজাম্মেল চৌধুরী সরাসরি বললেন, পুরনো দিনে যা কিছু ঘটে গেছে তা মনে রেখে লাভ নেই। অতীতকে আঁকড়ে থাকলে সামনে আগানো যায় না। তুমি আমার ভাইয়ের মেয়ে, এই বাড়ির অংশ। ইমনের ব্যাপারে নতুন করে বলার নেই। তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, তাই বেশি কিছু ভেঙেও বলতে হবে না। আমরা তোমাদের বিয়ের দিনক্ষণ ঠিক করতে চাই। তোমার নিশ্চয়ই আপত্তি নেই? নড়েচড়ে বসলো মুস্কান। আর চোখে একবার দেখে ইমনের দীপ্তিমান চোখ দুটোতে গোপনে দীর্ঘশ্বাস ছাড়লো। ছটফট করতে থাকা হৃৎপিণ্ড চেপে ধরে শ্বাসরোধ করে বলল, আপত্তি আছে। বিস্মিত হলো মোজাম্মেল চৌধুরী, হতভম্ব হলো ইমন। দাদু ভাই নির্লিপ্ত। মুস্কান সকলের দিকে একবার দৃষ্টিপাত করে দম ছাড়লো। ঢোক গিলে বলল, আমি এখন বিয়ে করতে চাই না। শুধুমাত্র এই বাড়ির পরিচয় নিয়ে আমি কারো জীবনে প্রবেশ করতে চাই না। দাদু ভাই বাবা দুজনকে উপেক্ষা করে ইমন সরাসরি দৃষ্টিতে মুস্কানের দিকেই তাকিয়ে আছে। সে দৃষ্টির কবলে পড়ে মুস্কানের স্পন্দন কম্পন শুরু হলো, তবু দমে রইল না। স্পষ্ট গলায় বলল, ছোট সাহেবের যোগ্য না হয়ে তাকে স্বামী রূপে গ্রহণ করতে পারবো না আমি। তুমি কি পড়াশোনা শেষ করে বিয়ে করতে চাইছো? মাথা ঝাঁকালো মুস্কান আর বলল, নিজের পায়ে না দাঁড়িয়ে কারো জীবনে ঢুকতে চাইছি না। কেন যেন মুস্কানের সিদ্ধান্ত মনে ধরলো মোজাম্মেল চৌধুরীর। এবার তার সত্যি সত্যি মনে হলো মুস্কান তাদেরই বংশধর। দম আছে মেয়েটার, চোখ দুটোতে আগুন আছে, ঠিক তার মায়ের মতো আগুন। যে আগুনে জ্বলে পুড়ে তারা দুবাই খাঁটি হয়েছে। দুর্ভাগ্যবশত একজন হতে পারেনি। সে হতে পারেনি বলে আজ মুস্কান তাদের বংশের অংশ হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলল মোজাম্মেল চৌধুরী আর বলল, এমন একটি সিদ্ধান্ত তুমি নেবে অভাবনীয় ছিল। আমরা সবসময় তোমার পাশে আছি। ক্যারিয়ারে ফোকাস করো। মোজাম্মেল চৌধুরী কথাগুলো বলে ইমনের দিকে তাকালো। দাদু ভাইও ইমনের দিকে তাকিয়ে রইলেন। ইমনের দৃঢ় চাহনি তখন মুস্কানের দিকে স্থির। মুস্কান লক্ষ্য করলো ঠিকই, কিন্তু বুঝতে দিল না কাউকেই। মোজাম্মেল চৌধুরী তখন ছেলেকে বললেন, ওর সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত। এছাড়া আমার মনে হয় তোমারও নিজের ক্যারিয়ারে ফোকাস করা উচিত। যা করছো এটাই শেষ নয়, বরং শুরু। আমি তোমাকে আরো বড় পর্যায়ে দেখতে চাই। তুমি আমার গোল্ড চাইল্ড ইমন। তোমাকে আমি কাপুরাম হিসেবে দেখতে চাই না। ইমন একই স্থানে একই রূপে বসে মোজাম্মেল চৌধুরী কথা শেষ করে উঠে দাঁড়ালেন। বলা যায় স্পেস দিলেন ছেলেকে। বাবাকে ইশারায় বললেন ওদেরকে নিজেদের মধ্যে কথা বলতে দেওয়া উচিত। বাবা ছেলে কয়েক পল সময়ের মধ্যে ড্রয়িং রুম থেকে সরে গেল। জগতের সকল অস্বস্তি জাপটে ধরল মুস্কানকে। ইমনের দৃঢ় দৃষ্টি তার বুকের ভেতর অজানা ভয়ের জন্ম দিল। বুকের ভেতর বাজনা বাজলো দ্রিম দ্রিম। উঠে চলে যাবে নাকি বসেই থাকবে? ইমনকে কিছু বলবে তাকে? বিপাকে পড়লো খুব। একসময় মনে স্থির করলো উঠেই যাবে। ঠিক সেই মুহূর্তে ইমন বলল, আমি শুধু তোমাকেই চেয়েছিলাম। তোমার পরিচয় যোগ্যতা কোনো কিচ্ছু নয়। যদি পরিচয় যোগ্যতা ম্যাটার করতো তাহলে বহু অপশন ছিল। তুমি সবার কথা ভাবলে এক আমি ছাড়া। তুমি সবাইকে গুরুত্ব দিলে শুধুমাত্র আমি ছাড়া। কতটা ভ্যালুলেস আমি তোমার কাছে, হ্যাঁ?